আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে সকাল সকাল ভিডিও আপলোড এ কারণেই করছি, কারণ এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিছু আমার সমস্যা নিয়ে আমি আলোচনা করতে এসেছি। সমস্যাটি হলো যে এক তো হিয়ারিংয়ের সময়সীমা যথেষ্ট কম, খুব কম সময়সীমা রয়েছে। এই সময়সীমার মধ্যে যে হাজারে হাজারে প্রশ্ন অর্থাৎ মানুষের সমস্যাগুলো আসছে, সেগুলো আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ কারণে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন কিংবা যে সমস্ত দাদাভাইরা আমার ভিডিওগুলো দেখেন, তাদের মধ্যে যারা জানেন এই সমস্যার সমাধান কী, তাদের কাছে অনুরোধ আপনারা একটু কমেন্ট বক্সে এসে কমেন্টগুলো পড়ুন এবং যাদের সমস্যার সমাধান আপনি সঠিকভাবে জানেন সেই সমাধানটা একটু লিখে দিন। তাছাড়াও যদি আপনি কমেন্ট ওরকম পড়ে নাই খুঁজে পান, জাস্ট আপনার সমাধানটা আপনি ওখানে দিয়ে যান এবং যারা এসে সমস্যাগুলো তুলে ধরছেন কমেন্ট বক্সে, তাদের কাছে অনুরোধ শুধু প্রশ্নটা করেই চলে যাবেন না, একটু কমেন্ট বক্সটা পড়ুন, সেখানে কেউ না কেউ আপনার সমস্যার সমাধান দিয়ে যাবে আজকের পর থেকে, আমি আশা করছি। বুঝতেই পারছেন প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে একার পক্ষে এতগুলো মানুষের সমস্যার সমাধান করা আমার পক্ষে সম্ভব নয়। তারপরেও আমি চেষ্টা করে চলেছি, যেমন আজ খুব বেশি সময় পাবো না, তার মাঝেও ছোট ছোট 1 মিনিট 2 মিনিটের একটা করে প্রশ্ন তুলব এবং তার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি, কারণ সময়সীমা একদমই কম। 31শে জানুয়ারির মধ্যে যা হওয়ার হবে, যতটা পারা যায় শুনানি প্রক্রিয়াটাকে টেনে তুলতে হবে। এই টেনে তোলার জন্যেই একটা সমস্যা, যে অনেকে এখানে কমেন্ট বক্সে এসে তুলে ধরছে যে আমি শুনানি করে আসলাম, অফিসারদের এত তাড়াহুড়ো যে আপনি যেটা বলছেন এইভাবে হবে সেভাবে হচ্ছে না। তো একটা কথা বলে দিই, আমি যদি পারি নোটিশটা স্ক্রিনে দেখাবো। একটা নোটিশ এসেছে, মানে খুব তাড়া দেওয়া হয়েছে। এ কারণে বর্তমানে যারা হিয়ারিংয়ে যাচ্ছেন তাদের শুধু অ্যাটেন্ডেন্স, ফটো এবং 2002 সালের তালিকাটা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংগুলোর ক্ষেত্রে। এবার আসি ওল্ড এপিক ও নিউ এপিক সংক্রান্ত যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেমূলক প্রশ্নে। অনেকে ভিডিওটা দেখে এসে বলছে আপনার দেখানো প্রসেস অনুযায়ী আমি নিউ এপিক ডাউনলোড করেছি, কিন্তু সেখানে ওল্ড এপিকটা নম্বরটা উল্লেখ নেই। এখন তাহলে আমি কি করব, সমস্যাটার কিভাবে সমাধান করব? এই সমস্যার সমাধানটা এভাবে করবেন, আপনার কাছে নিশ্চয়ই ফিজিক্যালি ওল্ড এপিকটা উপস্থিত রয়েছে কিংবা তার জেরক্স রয়েছে, সেটাও আপনি নিয়ে যেতে পারেন। কিংবা যদি আপনি আপনার নামে কিংবা আপনার নামে বড়সড় কোনো পরিবর্তনের জন্য আপনি যদি কারেকশনের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, ঠিক করার জন্য, তার ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে সেটাও নিয়ে যেতে পারেন। যেমন অনেকে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন ফর্ম 8 সাবমিট করেছিল কারেকশনের জন্য, আপনারা সেটাও সঙ্গে রাখবেন। এবার যে প্রশ্নটা সবচাইতে বেশি আমি লক্ষ্য করেছি উত্তর দেওয়ার মতো, সেটা হচ্ছে প্রজেনি এবং বয়স সংক্রান্ত। যাদের 6 জনের বেশি প্রজেনি লিঙ্কেজ সংক্রান্ত নোটিশ এসেছে কিংবা পিতার সঙ্গে বয়সের পার্থক্য 15-র কম বা 50-এর বেশি এসেছে, তাদের ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে যে 12টির মধ্যে একটিও ডকুমেন্টস যদি না থাকে তাহলে কি দেখাবো। এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ প্রজেনি লিঙ্কেজ 6 জনের বেশি এবং বয়স 15-র কম বা 50-এর বেশি, বা দাদু দিদার সঙ্গে যদি লিঙ্কেজ করে থাকেন, তাদের সঙ্গে যদি 40-এর কম হয়ে থাকে, প্রত্যেকটি ক্ষেত্রে তেমন স্ট্রং কোনো প্রমাণের দরকার নেই। 12টির মধ্যে একটি না থাকলেও হবে, শুধু আধার কার্ড না থাকলে প্যান কার্ড, রেশন কার্ড নিয়ে যাবেন। এবার অনেকে প্রশ্ন করছেন আমার ডকুমেন্টালি নাম আলাদা, আমার কাগজপত্রে নাম আলাদা রয়েছে কিন্তু বিএলও অ্যাপে আলাদা দেখাচ্ছে। এটা একটা সমস্যা, এটা বাস্তবিক একটা সমস্যা। এক্ষেত্রে আপনাদের যেটা প্রধান এবং প্রাথমিকভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রিন্টেড ডকুমেন্টগুলোতে ঠিক রয়েছে কিনা। বিএলও অ্যাপে কী আসছে সেটা তো আপনার দেখার দরকার নেই। আপনার প্রিন্টেড ডকুমেন্টগুলোতে যদি ঠিক আসে এবং আপনার নোটিশটাতে যদি ঠিকঠাক আসে, তাহলে বিএলও অ্যাপে কী দেখালো আপাতত আপনার দেখার দরকার নেই। এবং যদি বিএলও অ্যাপে যেটা দেখাচ্ছে সেটাই যদি এসে থাকে প্রিন্টেড ডকুমেন্টসে, তাহলে তো এটা লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস। সেক্ষেত্রে সমাধানগুলো দেওয়া আছে ভিডিওতে। যদি নতুন করে সমস্যা হয় তাহলে আপনারা জানতে চাইতে পারেন। এরপর অনেকে জানতে চেয়েছে কত তারিখ অবধি হিয়ারিং চলবে। এটা বর্তমানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 31শে জানুয়ারি সমস্ত নোটিশ দেওয়া এবং শুনানি প্রক্রিয়া কমপ্লিট করার শেষ তারিখ ছিল, কিন্তু নতুন নোটিফিকেশন অনুযায়ী 24 তারিখে যে তালিকা পাবলিশ করার কথা, সেই তালিকা পাবলিশ করার পর আরও 10 দিন সময় দেওয়া হয়েছে অভিযোগ এবং আবেদনপত্র জমা দেওয়া এবং শুনানির জন্য। অর্থাৎ আপনারা বুঝতেই পারেন, বা এখানে এটা
এক প্রকার পরিষ্কার বোঝাই যাচ্ছে যে সময়সীমা হয়তোবা বাড়তে চলেছে বা এক প্রকার বেড়েই গেছে, কারণ 10 দিন এক্সট্রা সময় তো 24 তারিখের পর থেকে, 31 তারিখের পর থেকে নয়, কিন্তু 24 থেকে আরও 10 দিন এক্সট্রা গুনবেন, সেটা সম্ভবত ফেব্রুয়ারি 3 তারিখ অবধি যাচ্ছে। অর্থাৎ ডকুমেন্ট জমা দেওয়ার বা নোটিশ জারি হওয়ার শেষ তারিখ 31-এর আগে হলেও আপনারা জমা দেওয়ার বা অভিযোগপত্র জমা দেওয়ার জন্য ফেব্রুয়ারি মাসের 3 তারিখ অবধি সময় পাচ্ছেন। ইলেকট্রিসিটিটা ভীষণভাবে ডিস্টার্ব করছে, যাকগে সেটা পরের প্রসঙ্গ। এবার আসি, বিএলও স্যার অনেক রয়েছেন, আমার ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন এবং জানতে চাইছেন যে যদি নো ম্যাপিং ফিল্ড ভেরিফিকেশন করতে হয় তো সেরকম নোটিফিকেশন তো এখনও আসেনি, তাহলে আমরা কী করে সেই কাজটা করতে পারি। তো যতদিন না নোটিফিকেশান আসে আপনাদের সেই কাজটাতে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। আপনি শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাইতে পারেন যে কবে সেই ফিল্ড ভেরিফিকেশনের নোটিফিকেশান জারি হবে। এবার আসি বিদেশি ভাই বন্ধুদের জন্য, যারা প্রবাসী রয়েছেন, ভারতীয় নাগরিক কিন্তু কর্মসূত্রে বা চিকিৎসা সূত্রে বা অন্যান্য কোনো সূত্রে তারা বাইরে রয়েছেন, বিদেশে রয়েছেন। অনেক বিদেশি ভাই বোনদের প্রশ্ন আসছে আমার এখানে, তারা খুব প্যানিক ওখানে যে এভাবে যে এসআইআর প্রক্রিয়াটা চলছে, তো এভাবে আমি তো উপস্থিত নেই, উপস্থিত হতেও পারছি না, তো আমার নাম বাদ যাওয়ার আশঙ্কা নেই তো? বলছি আপনাদের আশঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। কমিশন এরকম প্রক্রিয়া কিন্তু রেখেছে যাতে আপনার পরিবারের যে কেউ আপনার হয়ে শুনানিটা সুন্দরভাবে করে আসতে পারেন। তো আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, শুধু আপনাদের পরিবারকে ইনফর্ম করে দিন। ভিডিওসগুলোতে সব ডিটেলস বলা আছে, আপনাদের জন্য নির্দিষ্ট ফরম্যাটও দেওয়া আছে, সেই ফরম্যাটগুলো ফিল আপ করে আপনার পরিবারের যে কেউ আপনার হয়ে শুনানিটা করে আসতে পারে। এবার আসি সেই প্রসঙ্গে, অনেকে নাম বাতিল হওয়ার ভয় পাচ্ছেন সমস্ত প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পরে, অর্থাৎ যে প্রশ্নগুলো তাদের করা হচ্ছে, যে ডকুমেন্টসগুলো দিতে বলা হচ্ছে, সেগুলো দেওয়ার পরেও তারা আশঙ্কা করছেন যে নাম বাদ যাবে না তো? এই আশঙ্কা আপনারা করবেন না। যদি সব সঠিকভাবে আপনারা জমা করে থাকেন তাহলে আপনাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই কম। টেকনিক্যাল ভুলের জন্য বাদ যেতেও পারে, কিন্তু কোনো ক্ষেত্রেই ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই যদি আপনি খাঁটি ভারতীয় হয়ে থাকেন। অর্থাৎ দেখুন, খাঁটি ভারতীয়ত্বটা কীভাবে প্রমাণ করবেন। কমিশনের দেওয়া সূত্রানুযায়ী 1 জুলাই 1987 সালের আগে আপনার জন্ম হলে আপনি ডাইরেক্ট ভারতীয় যদি জন্ম প্রমাণ করতে পারেন তারিখ দিয়ে, তাহলে হয়ে গেল আপনি ভারতীয়। তাহলে আপনার তেমন আর স্ট্রং ডকুমেন্টস কোনো দরকার নেই, এই জন্ম প্রমাণপত্রটাই আপনার ভারতীয়ত্বের প্রমাণ এবং আপনার সমস্ত এসআইআর প্রক্রিয়াটাতে এটা গ্রহণযোগ্য, 12টির মধ্যে একটি বৈধ নথি। তারপরে 1987 1 জুলাইয়ের পর থেকে 2004 সালের ডিসেম্বর মাসের মধ্যে যাদের জন্ম, তাদের বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি আপনি জন্ম তারিখ দিয়ে প্রমাণ করতে পারেন যে তারা ভারতীয়, তাহলেও আপনি ভারতীয় প্রমাণ হবেন। তারপরে 2004-এর পর যাদের জন্ম, তাদের বাবা এবং মা দুজনকেই ভারতীয় হতে হবে। কি করে প্রমাণ করবেন? এই যে সাল দুটো আগে বললাম, 2004 থেকে 1987 এবং 1987 সালের আগে যদি তাদের জন্ম, এটা প্রমাণ করতে পারেন, তাহলেও এটা আপনি প্রমাণ করতে পারবেন যে 2004-এর পরে জন্ম হলেও আপনি ভারতীয়। এবং আপনি ভারতীয় হলে এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই যে আপনার নাম কাটা পড়বে। যদি পড়েও, তাহলে এই প্রক্রিয়াও কিন্তু আছে, আপনি আবার অভিযোগ করতে পারবেন, অভিযোগের ভিত্তিতে শুনানি হবে এবং আবার আপনার নাম ইলেকটোরাল রোলে ফিরে আসবে। সেখানেও সমাধান না হলে কিন্তু আমাদের বিচার ব্যবস্থা রয়েছে আমাদের রায়দানের জন্য, এবং সেখানে আমরা ন্যায় বিচার অতি অবশ্যই পাব। সবশেষে আবার সেই অনুরোধটাই করি যেটা শুরুতে করেছিলাম, সবার মধ্যে আপনারা ভিডিওটাকে ছড়িয়ে দিন, কমেন্টস বক্সগুলোতে এসে কমেন্টগুলোর উত্তর দিন, সবাই সবার উপকার করুন। আমার একার পক্ষে একটু কষ্টকর হচ্ছে এবং সারাদিন ধরে ছোট ছোট ভিডিওগুলো দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। সেখানেই একটা বা দুটো সমস্যা নিয়ে আলোচনা করব। বড় বড় ভিডিওস আজকে হয়তো আপলোড করা পসিবল হবে না। শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।